আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই সংকট চারপাশে, সমাধান কোন পাশে। এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। দেশ অভ্যন্তরীণ ভাবে এক ভয়াবহ সংকটের মুখে। বারবার বলছি এ কথাগুলো, তবুও বলতে হবে। দেশের অর্থনীতি চলছে না, দেশের ব্যবসা বাণিজ্য চলছে না, দেশের ব্যাংক বীমা শেয়ার বাজার চলছে না, মানুষের জীবনে নাভিশ্বাস উঠে গেছে। অন্যদিকে রাজনৈতিক সংকট এবং আন্তর্জাতিক সংকটও যেন ক্রমেই ঘনীভূত হচ্ছে। গণভোট ও জুলাই সনদ ইস্যুতে রাজনীতিতে আবার নতুন করে সংকট দেখা দিয়েছে। বিএনপি বলছে যে জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ নিয়ে গণভোটের কোনো যৌক্তিকতা নাই, আর জামায়াত বলছে জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচন নয়, জামাতের বক্তব্য এমনটা। গত কয়েকদিনে গণভোট ও জুলাই সনদ ইস্যুতে বিএনপি ও জামাতের কেন্দ্রীয় নেতারা একে অপরের প্রতি তীর্যক ভাষায় পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। বক্তব্যে নানা রকম আলটিমেটাম ও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। তারা নিজ নিজ অবস্থানে অনড় থাকার কথা জানাচ্ছেন। এদিকে রাষ্ট্র সংস্কারে প্রণীত জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক সংকট সমাধানে দলগুলোকে এক সপ্তাহের সময় বেঁধে দেয় সরকার, এবং এই সময়সীমাটা আগামীকাল শেষ হচ্ছে, আগামীকাল সোমবার। কিন্তু দলগুলোতে আলোচনাই হয়নি। সমস্যা সমাধানের বিকল্প পথ খুঁজছে সরকার। অর্থাৎ সবকিছু মিলিয়ে দেশ একটা কঠিন অবস্থার মুখোমুখি। আন্তর্জাতিকভাবেও নানা রকম হুমকি ধামকের মধ্যে আছে। আপনারা জানেন যে বর্তমান সরকার পাকিস্তানকে এক প্রকার পেতে দিয়েছে। পাকিস্তান অহরহ আসছে, প্রতিনিয়ত আসছে, এসে কি পরিকল্পনা করছে। ওদিকে ভারত সীমান্তের ওপারে প্রস্তুতি নিচ্ছে নানা রকম। এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আমরা খুব কাছাকাছি, সীমান্তের কাছাকাছি, এবং আমাদের এই অঞ্চলের কৌশলগত ল্যান্ড চিকেন নেককে নিয়ে ভারতের সামরিক পরিকল্পনার কথা আমরা গত 15 মাস 16 মাস যাবতই জানছি। এবং সাম্প্রতিক আরো বেশি জানা গেল যখন আমরা দেখলাম যে ভারতের সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তেওয়ারি এই 3টা আর্মি বেজে গত বৃহস্পতিবারে ভিজিট করলেন। তাতে এই বিষয়টা নিয়ে আরো বেশি শোরগোল পড়ে গেছে। এবং আমি বরাবরই বলি যে ভারতীয় ইস্টার্ন কমান্ডের সোশ্যাল মিডিয়াটা যদি একটু ফলো করেন, আপনি দেখবেন সাম্প্রতিক সময়ে বেশ ইঙ্গিতবাহী পোস্ট দেওয়া হয় সেখানে। আরো গত পরশু ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিউজ 18-এ এক সাক্ষাৎকারে বাংলাদেশকে, বিশেষ করে বাংলাদেশের ইউনূস সাহেবকে একটা হুঙ্কারি দিয়ে বসেছেন। কথাবার্তা সামলে, মুখ সামলে বলতে বলেছেন। আমরা অতীতের অভিজ্ঞতা যদি দেখি, বিশেষ করে পাকিস্তানের সাথে যখন মে মাসে একটা অঘটন ঘটলো, তার আগেও কিন্তু এরকম পাল্টাপাল্টি বক্তব্য, পাল্টাপাল্টি আক্রমণ, মৌখিক আক্রমণ থেকে এটি অস্ত্রের আক্রমণে পৌঁছে গেছিল। সবকিছু মিলে দেশ এক প্রকার চলছে না, দেশ অচল হয়ে গেছে, নির্বাচন অনিশ্চিত, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐকমত্য নেই, মানুষের জীবনমান নিচে নেমে গেছে, সরকার আসলে চলছে না, সরকারের সব জায়গায়, সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠানে অসন্তোষ, প্রত্যেকটি প্রতিষ্ঠানে অযোগ্য লোকদের বসিয়ে দেওয়া হয়েছে, প্রশাসন চলছে না, পুলিশ চলছে না, আর্মির মধ্যেও নানা রকম অসন্তোষ, এবং আর্মির মধ্যেও যেসব আলাপ আলোচনা হচ্ছে, আমি গতকালকেও একটু ভিডিও করেছি যে আর্মির মধ্যে ইতিবাচক আলোচনাও হচ্ছে। নেতিবাচকতা যেমন আছে, ঠিক তেমনি ইতিবাচক আলোচনাও আছে। এবং সত্যিকার অর্থে বাংলাদেশকে তো আর বিদেশি শক্তি এসে সরাসরি হস্তক্ষেপ করে বাঁচাবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এসে ইউনূসকে বলবে না, এই ইউনূস ওঠ, কিংবা ভারত এসে বলবে না এখান থেকে সর, এটা বলবে না। করতে হবে বাংলাদেশি ব্যবস্থা দিয়ে, বাংলাদেশি টুল দিয়ে, বাংলাদেশি অস্ত্র দিয়ে। এবং বাংলাদেশি অস্ত্রটা কি? আমি বারবার বলি সেনাবাহিনী।
কারণ আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল সেনাবাহিনী দিয়ে, চাপগুলো কিন্তু এখন আসছে সেনাবাহিনীতেই। সেই চাপে দেশের একটা পরিবর্তন যদি হয়, এই যে হানাহানি, মারামারি, কাটাকাটি, এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে যে আওয়ামী লীগ ছাড়া যা কিছু হতে হবে, কিন্তু বাংলাদেশ কি বলছে? বাংলাদেশ তো বলছে না যে আওয়ামী লীগকে বাদ রাখে একটা কিছু করো। বাংলাদেশের পালসটাও তো বুঝতে হবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি ইউনূস সরকার একটা নির্বাচন করে, কিংবা সেনাবাহিনী যদি এটাকে সহযোগিতা করে, তাহলে কি সেনাবাহিনীর গ্রহণযোগ্যতা থাকবে? এখন এই মুহূর্তে যে অবস্থাটা দাঁড়িয়েছে, ডক্টর ইউনূসের চাইতে সেনাবাহিনীর বেশি দায়। কারণ সেনা সহায়তা ছাড়া আওয়ামী লীগ সরকারের পতন হয়নি তো, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। আবার সেনা সহায়তা ছাড়া একটা জাতীয় নির্বাচন একতরফা ভাবে করে যাবে ইউনূস সরকার, এটিও তো হবে না, এটিও তো করতে পারবে না। সেনাবাহিনী যদি সহযোগিতা না করে, অসম্ভব। সেই জায়গা থেকে দেশটা একটা চরম সংকটে, সেনাবাহিনীতে চাপ আছে। এই চাপে শেষ ভরসাও সেনাবাহিনী। আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসতে হবে এটা কেউ বলেনি, আমরাও বলছি না। আওয়ামী লীগ ক্ষমতায় না আসুক সেটা বিষয় না, কিন্তু ভাই একটা ফ্রি, ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন তো করতে হবে, এন্ড ইনক্লুসিভ ইলেকশন। আপনি আওয়ামী লীগকে বাদ দিবেন, জাতীয় পার্টিকে বাদ দিবেন, 14 দলকে বাদ দিয়ে আপনি ইলেকশন করবেন, এটি তো হতে পারে না। যার দরুন সব কথার শেষ কথা, সংকট চারিদিকে, সমস্যা চারিদিকে, সমাধান কোন পাশে? সমাধান সেনাবাহিনী। সেনাবাহিনীর এই ব্যবস্থায় আসতে হবে, ব্যবস্থা নিতে হবে যে বাংলাদেশে দীর্ঘস্থায়ী সমস্যার মধ্যেই রেখে দেবে, নাকি সমস্যা থেকে বেরিয়ে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এই সিদ্ধান্তটা সেনাবাহিনীকেই নিতে হবে। আমরা আলাপ আলোচনা বিভিন্ন ভাবে শুনি, আলাপ আলোচনা হয়, এটা সত্য কথা। সেনাবাহিনীর মধ্যেও আলাপ আলোচনা, পক্ষে বিপক্ষে মত বিমত চলছে। এই চলতে চলতে আমরা একটা সমাধান প্রত্যাশা করি। এই সমস্যার মাঝে আমরা এইভাবে দীর্ঘদিন থাকতে পারি না। এই জন্য এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিবাদ, মতভেদ, এগুলো বন্ধ হতে হবে এবং সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হতে হবে। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, জামাত ক্ষমতায় আসবে, নাকি এনসিপি, নাকি গণসংহতি আন্দোলন ক্ষমতায় আসবে, নাকি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। সেই সুযোগ তৈরি করতে না পারলে বাংলাদেশ দীর্ঘস্থায়ী এক গর্তের মধ্যে পড়ে থাকবে। এই গর্ত থেকে উঠাবার দায়িত্ব শেষ বিচারেও সেনাবাহিনীর। পুলিশে আস্থাহীন, আওয়ামী লীগের লকডাউন দমনে নামছে ইউনূসের নিজস্ব বাহিনী। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। সত্যিকার অর্থে দিন যত ঘনিয়ে আসছে, আওয়ামী লীগের কর্মসূচি আসছে, দেশের পরিস্থিতি সত্যিকার অর্থে ঘোলাটে হয়ে উঠছে এবং ইউনূস সরকার এক প্রকার পাগল প্রায় হয়ে উল্টা পাল্টা রিয়াক্ট করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। যার দরুন বাংলাদেশ পুলিশ, আমাদের যে সরকারের প্রধান আইন শৃঙ্খলা, সিভিল আইন শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্বপ্রাপ্ত যে ফোর্স পুলিশ, 2 লক্ষাধিক পুলিশ সদস্য, তাদের প্রতি আস্থা রাখতে পারছে না ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। কারণটা হচ্ছে পুলিশের মনোবল ভেঙে দিয়েছে গত বছর এই ইউনূসকে যারা ক্ষমতায় বসিয়েছে তাদেরই সন্ত্রাসীরা পুলিশের উপর হামলা, থানায় হামলা, পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এরা মনেই করছে যে এই পুলিশ আমাদেরকে কি সুরক্ষা দেবে, আর সুরক্ষা দেবে না বলেই নিজস্ব মিলিশিয়া বাহিনী গঠন করেছে এবং আসন্ন আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি আগামী 13 নভেম্বর দেওয়া হয়েছে, সেটি দমনে নিজস্ব বাহিনী নামানোর পরিকল্পনা ইতিমধ্যে চূড়ান্ত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ডাকা 4 দিনের বিক্ষোভ কর্মসূচিতে সম্ভাব্য সহিংসতা মোকাবেলায় রাজধানী ঢাকায় প্রায় 7,000 পুলিশ সদস্য মোতায়েনের এক বিশেষ
পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 7,000 পুলিশ সদস্য, এটা বলতে এটা বোঝানো হচ্ছে ওই যে নিজস্ব বাহিনী, মিলিশিয়া বাহিনী, এদেরকে পুলিশের পোশাকে নামানো হবে। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের চন্দন নন্দী এমন তথ্য দিয়েছে। নর্থ ইস্ট নিউজের হাতে আসা বাংলাদেশ পুলিশের একটি বিশেষ নথি থেকে এই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে। যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উদ্যোগে গঠিত 9,000 সদস্যের একটি ব্যক্তিগত মিলিশিয়া বাহিনী থেকে তরুণদের নিয়োগ দেওয়া হয়েছে। এই বাহিনীর সদস্যরা ইতিমধ্যে একটি মোবিলাইজেশন ড্রিল বা মহড়ায় অংশ নিয়েছে। আগামী 10 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া আওয়ামী লীগের 4 দিনের বিক্ষোভ কর্মসূচির আগেই তাদের মাঠে নামানো হচ্ছে। এখানে একটু বলে রাখা ভালো যে গত বছর জুলাই আগস্টে যে সহিংসতা কর্মকাণ্ড ঘটানো হয়েছিল, পুলিশ হত্যা করা হয়েছিল, এই হত্যাকারীদেরই এই বাহিনীতে নিয়োগ দেওয়া হয়েছে। এরা আবার নতুন নতুন হত্যার কাণ্ড ঘটাবে, পুলিশ হত্যা করবে, হত্যা করে সেই দায় চাপাবে আওয়ামী লীগ পুলিশকে মেরেছে, পুলিশের মনোবল উল্টো দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য। মানুষ তো হত্যা করবেই, হত্যা পরিকল্পনা নিয়েই তো নেমেছে। নিরাপত্তা সূত্রের খবর, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নির্দেশে গঠিত এই বাহিনীর কয়েকশো তরুণ সদস্যকে পুলিশের পোশাক পরানো হবে। তাদের অনেককে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্ট্যান্ডার্ড ইউনিফর্ম সরবরাহ করা হয়েছে এবং তারা রাজধানীর বিভিন্ন কৌশলগত অবস্থান নিয়েও ফেলেছে ইতিমধ্যে। আওয়ামী লীগের আসন্ন কর্মসূচিকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে ডিএমপি। 7 নভেম্বর জারি করা 9 পৃষ্ঠার পুলিশ নথি অনুযায়ী এই বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় মোট 6,829 জন সদস্য মোতায়েন করা হবে, যাদের মধ্যে সশস্ত্র সদস্যরাও অন্তর্ভুক্ত। পুরো ঢাকাকে 9টি সেক্টরে বিভক্ত করে এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এই সেক্টরগুলোর অধীনে ডিএমপির 8টি বিভাগ, রমনা, মতিঝিল, ওয়ারী, লালবাগ, তেজগাঁও, গুলশান, মিরপুর এবং উত্তরা এবং শহরের 50টি থানার সব এলাকাকে নিয়ে আসা হয়েছে। বিক্ষোভকারীদের কার্যকরভাবে মোকাবেলার জন্য পুরো বাহিনীকে ছোট ছোট প্লাটুনে ভাগ করা হবে এবং প্রতিটি থানা এলাকায় একটি করে প্লাটুন মোতায়েন থাকবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি কেন্দ্রীয়ভাবে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, যার দায়িত্বে থাকবেন একজন ডিসি এবং একজন এডিসি। এই কন্ট্রোল রুম থেকে পুলিশ ওয়্যারলেস সিস্টেমের মাধ্যমে মাঠ পর্যায়ে থাকা প্লাটুন কমান্ডারদের সরাসরি নির্দেশ দেবে। যে কোনো ধরনের বেআইনি কার্যকলাপ বা সহিংস ঘটনার খবর পাওয়া মাত্রই কন্ট্রোল রুম থেকে সংশ্লিষ্ট ডেপুটি কমিশনার, সহকারী কমিশনার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের জানানো হবে। কন্ট্রোল রুম থেকে প্রতি ঘন্টায় পরিস্থিতি সংক্রান্ত তথ্য সংগ্রহ করে পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য সরাসরি ডিএমপি কমিশনার, অতিরিক্ত কমিশনার এবং ক্রাইম ও অপারেশন ইউনিটের প্রধানদের কাছে পাঠানো হবে। এই বিক্ষোভ চলাকালীন 4 দিনে মোতায়েন থাকা সকল পুলিশ সদস্যকে দাঙ্গা মোকাবেলার পোশাক, রেইনকোট এবং পোর্টেবল ওয়্যারলেস রিসিভার দেওয়া হবে। নথিতে বলা হয়েছে দায়িত্বরত কর্মকর্তা ও সদস্যদের কাছে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ থাকবে। এছাড়া সহিংসতায় কোনো সদস্য আহত হলে তাদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য পুলিশের যানবাহন প্রস্তুত রাখা হবে। নথিতে স্পষ্টভাবে বলা হয়েছে অপারেশন সফল করার জন্য কর্মকর্তা এবং বাহিনীর মধ্যে পূর্ণ সমন্বয় থাকতে হবে এবং মাঠ পর্যায়ের কমান্ডারদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। অবস্থা বুঝুন যে সত্যিকার অর্থে পুলিশ থাকবে। পুলিশ কোন পুলিশ থাকবে? বিপদগামী এবং যারা যে পুলিশ একান্ত বিএনপি করে এবং একান্ত জামাত করে সেই পুলিশ, সেই সীমিত পুলিশ থাকবে। এবং এখনকার যে নেতৃত্ব পর্যায়ে যারা আছেন, আইজিপি থেকে শুরু করে ডিএমপি কমিশনার থেকে শুরু করে, এগুলো কিন্তু সব বিএনপি জামাত।
এবং তারা খুব সীমিত। এই সীমিত অংশের কমান্ড পুরো বাহিনী ফলো করে না, যার দরুন আসিফের মিলিশিয়া বাহিনী নামিয়ে একটা সহিংস ঘটনা ঘটাবার একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে। আপনাদের মনে আছে নিশ্চয়, এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া মাস্টারের ছেলে, মাস্টারকে আমি ছোট করে দেখছি না, কিন্তু মাস্টারের ছেলে জমিদারি অ্যাটিটিউড, তখন মনে হয় যে সেই মাস্টারকেই কলঙ্কিত করছে, একটা এমপিওভুক্ত স্কুলের মাস্টারের ছেলে। আপনারা জানেন অবস্থানটা, অর্থনৈতিক অবস্থানটা কি, এই জন্য এটি উল্লেখ করা। মাস্টারকে অবমাননা করা আমার উদ্দেশ্য নয়। আমার মাস্টাররা, স্কুল মাস্টাররা আমার পরম শ্রদ্ধার, পরম সম্মানের। আমি অবস্থানটা বোঝাতে চাইছি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া রাজপুত্র, ভাবখানা এমন। এই গত গোপালগঞ্জ ট্র্যাজেডি যখন ঘটলো, এই ছেলেটি স্বরাষ্ট্রের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে বসে পুলিশ হেডকোয়ার্টারের কন্ট্রোল রুমে বসে গোপালগঞ্জ হত্যাযজ্ঞের নির্দেশনা দিচ্ছিল। এই ছেলেটি এবারও সেই পরিকল্পনা নিয়েছে যে আগামী আসন্ন যে আওয়ামী লীগের কর্মসূচি, সেই কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশে রাজধানী ঢাকায় একটা ব্যাপক হত্যাযজ্ঞের পরিকল্পনা। কাজেই এই হত্যাযজ্ঞের পরিকল্পনা থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে। এবং একই সাথে অনেক ইতিবাচক দিক আছে। পুলিশ নামছে না, আসলে পুলিশ বাধা দেবে না, সেনাবাহিনী বাধা দেবে না। সেনাবাহিনী এক প্রকার ডিসাইডেড যে সেনাবাহিনী কোনো বল প্রয়োগ করবে না, কারণ সেনাবাহিনী এই মুহূর্তে যে পরিমাণ চাপের মধ্যে আছে, এই চাপের অংশ হিসেবে সেনাবাহিনী উঠে যেতে শুরু করেছে। এবং আগামী 5-7 দিনের মধ্যে সেনাবাহিনীর আরেক ধাপে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আসবার কথা। যে অর্ধেক সীমিত সংখ্যক সেনাবাহিনী মাঠে আছে, তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকবে কি না। বিশ্বস্ত সূত্রের খবর যে আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার জারি হচ্ছে না, সেনাবাহিনী এটির পক্ষে নয়। তারপরেও নিশ্চিত হওয়ার জন্য 5-7 দিন নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আজকে আমরা কথা বলছি 9 তারিখে, নিশ্চয়ই 3-4 দিনের মধ্যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার এলে, 13 তারিখের আগে এলে আসবে, না হলে আসবে না। আমাদের যে সোর্স যে খবর দিয়েছে, খবরটি যদি সত্যি হয় যে সেনাবাহিনী আর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকছে না, সেনাবাহিনী অর্ধেক উঠে গেছে, সীমিত কিছু থাকছে, জাস্ট বেসামরিক প্রশাসনকে সহযোগিতার নামে দাঁড়িয়ে থাকবে, কিন্তু কর্মসূচিতে বা বল প্রয়োগে কাউকে কোনো সমস্যার কারণ করবে না। তো সেই জায়গা থেকে এখন চূড়ান্ত কামড় দিতে চাইবে এই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার মতো সন্ত্রাসীরা নিজস্ব বাহিনী নিয়ে। সেই বিষয়গুলো মাথায় রেখেই আওয়ামী লীগের কর্মসূচিটা পরিকল্পনা করতে হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।